আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। আমরা পড়বো আজকে দ্য কলার। এটা হচ্ছে তোমাদের দ্য ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই কোর্সের একটা ফেমাস কবিতা, যেটা লিখেছেন জর্জ হারবার্ট। এখন জর্জ হারবার্ট কে ছিলেন সেটা সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। জর্জ হারবার্ট ছিলেন একজন মেটাফিজিক্যাল পোয়েট। তোমরা যদি সামনে খাতা কলম নিয়ে বসো তাহলে লেখো যে জর্জ হারবার্ট ছিলেন একজন মেটাফিজিক্যাল পোয়েট। এখন উনি মেটাফিজিক্যাল পোয়েট জর্জ ছিলেন এই জন্য হারবার্ট ম্যাম। সবসময়। হ্যাঁ, জর্জ হারবার্ট। সবাই একটু মিউট করে রাখো, আমি কথা বলার সময় কেউ কথা বলো না, আমি যখন জিজ্ঞেস করবো তখন সবাই কথা বলবো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে জর্জ হারবার্ট হচ্ছে একজন মেটাফিজিক্যাল পোয়েট। এখন মেটাফিজিক্যাল যারা পোয়েট ছিল তারা হচ্ছে দুই ধরনের কবিতা লিখতো। লাভ পোয়েমস লিখতো আর হচ্ছে রিলিজিয়াস পোয়েম লিখতো। এখন জর্জ হারবার্ট ছিলেন একজন রিলিজিয়াস পোয়েট। উনি সবসময় রিলিজিয়াস পোয়েট্রি লিখতেন। ওনার পোয়েট্রির মধ্যে উনি ঈশ্বরকে সম্বোধন করে অনেক কথা বলতেন, অথবা মানুষের সাথে ঈশ্বরের সম্পর্কটা কেমন সেটা উনি এক্সপ্লোর করতেন। তারপরে ঈশ্বর কেন মানুষকে মানসিক শান্তি দেয়নি, পৃথিবীর মধ্যে মানুষ কেন এত কিছু চায়, মানুষ কখনোই স্যাটিসফাইড কেন হয় না, এইসব জিনিসপত্র নিয়ে উনি গবেষণা করতেন। যে গড কিভাবে মানুষকে ক্রিয়েট করেছে, গডের সাথে মানুষের সম্পর্কটা কি, তারপর মানুষ পাপ করলে সে থেকে মুক্তি কিভাবে পাবে, এইসব জিনিসপত্র নিয়ে সবসময় হচ্ছে জর্জ হারবার্ট কবিতা লিখতেন। এখন আমরা পড়বো যে কবিতাটা, সেই কবিতার নাম হচ্ছে দ্য কলার। এখন এই যে কলার, কলার তো সবাই চেনো। কলার মানে হচ্ছে আমাদের শার্টের যে কলার, সেটা শার্টের কলার যেটা, সেটা আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই কলারটা, শার্টের যে কলার, এই কলারের কথাই হচ্ছে এই টাইটেলের মধ্যে বলা হচ্ছে। এখন যখন আমরা শার্ট পরি এই কলারটা আমাদের কি গলার পাশে থাকে, তাই না, গলার মধ্যে একদম লেগে থাকে। তো অনেক সময় যখন গরম লাগে আমাদের, অথবা বাইরে থাকি, ধুলাবালির মধ্যে থাকি, তখন কিন্তু আমাদের খুব সাফোকেটেড লাগতে পারে এই কলারটার জন্য, যেহেতু এটা গলার সাথে একদম লেগে থাকে। অনেক সময় হচ্ছে এই কলারের জন্য আমাদের সাফোকেটেড লাগে, তাই না। তো জর্জ হারবার্ট হচ্ছে এই কলার টাইটেলটা ব্যবহার করেছেন এই সাফোকেশনটা বোঝাতে। মানে জর্জ হারবার্ট এখানে একজন পুরোহিত অথবা প্রিস্ট বলতে পারে। উনি একজন খ্রিস্টিয়ান প্রিস্ট। পুরোহিতরা যে কাজ করে উনি সেই কাজই করে। এখন যে হচ্ছে একজন ধার্মিক ব্যক্তি পুরোহিত, তার তো রিলিজিয়াস অনেক ডিউটি থাকে। সে হচ্ছে একটা ধার্মিক জীবনযাপন লিড করে। সে তো নর্মাল মানুষদের মতো এটা সেটা করতে পারে না। মানে আমরা যারা হচ্ছে নন রিলিজিয়াস, মানে রিলিজিয়াস বাট হচ্ছে একদম টোটালি পুরোহিতদের মতো, অথবা হচ্ছে হুজুরদের মতো, যারা হচ্ছে কি ইয়ে করি না, রিলিজিয়াস লাইফ লিড করি না, তারা তো অনেক কিছু করতে পারে। মানে তাদের কাছে হচ্ছে যে পাপগুলো আছে, সেই পাপগুলো পাপ মনে হয় না। অনেক কিছু মানুষ এখন নর্মালাইজ করে ফেলছে। তো জর্জ হারবার্ট যেহেতু একজন পুরোহিত, উনি কিন্তু সেই পাপগুলো করতে পারে না। মানে ওনার যখন মন খারাপ থাকে উনি ওয়াইন খেতে পারে না। দেখো ক্রিশ্চিয়ানিটির মধ্যে, অথবা হচ্ছে ইংল্যান্ডের মধ্যে, লন্ডনের মধ্যে ওয়াইন খাওয়া, মদ খাওয়া, এগুলো তো খুব কমন ব্যাপার। তো যারা হচ্ছে ধার্মিক লাইফ লিড করে, পুরোহিত অথবা রিলিজিয়াস ডিউটিস যাদের আছে, তারা কিন্তু কখনো ওয়াইন খেতে পারে না, অথবা নিষিদ্ধ কিছু খাবার আছে যেগুলো তারা খেতে পারে না। তো জর্জ হারবার্ট হচ্ছে এখানে আফসোস বোধ করতেছে যে আমি হচ্ছে এই রিলিজিয়াস লাইফের কারণে, আমার ডিউটিস এর কারণে আমি অনেক কিছুই করতে পারি না, আমি কি অনেক কিছু করতে পারি না, এই জন্য তার রিগ্রেট লাগতেছে। তার অনেক সাফোকেটেড ফিল হচ্ছে। তার সাফোকেটেড ফিল হচ্ছে যে এই কলারটার মতো, যে কলারটা যখন গলার দুই পাশে আমাদের থাকে, আমাদের যখন সাফোকেটেড লাগে, তারও হচ্ছে এই ধার্মিক জীবনটা এই কলারের মতো মনে হচ্ছে। তার এই ধার্মিক জীবন হচ্ছে কি এই কলারের মতো মনে হচ্ছে, যে ধার্মিক জীবনের জন্য সে কিছুই করতে পারতেছে না। সে একদম একটা শিকলের মধ্যে যেমন বন্দি আছে, একটা খাঁচার মধ্যে যেমন বন্দি আছে, তার তখন এমন ফিল হচ্ছিল। তো এই জন্য সে খুব রাগান্বিত অবস্থার মধ্যে ছিল, অনেক বেশি রাগের মধ্যে ছিল, হতাশার মধ্যে ছিল, যে এতটা বছর আমার জীবনের অধিকাংশ সময়টা কি আমি ব্যয় করে দিয়েছি এই ধার্মিক রিলিজিয়াস ডিউটি গুলো হচ্ছে ফলো করতে। এখন আমার জীবনটাকে আমি ওয়েস্ট করলাম, সেটার তো কোনো ফল আমি দেখতেছি না। দেখো আমরা নামাজ পড়তে থাকি, রোজা করতে থাকি, তো আমরা তো ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে পারতেছি না, আল্লাহকে আমরা দেখতে পারতেছি না। তো এখানে হচ্ছে কবি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, হতাশাগ্রস্ত। কেন? কারণ হচ্ছে সে ইমিডিয়েট কোনো রেজাল্ট পাচ্ছে না। এই যে সে ধার্মিক ডিউটিস গুলো পালন করতেছে, অনেক সংযমের একটা জীবন যাপন করতেছে, বাট সে কোনো ইমিডিয়েট রেসপন্স পাচ্ছে না ঈশ্বর থেকে। এর জন্য সে খুব ফ্রাস্ট্রেটেড ছিল যে আমি কেন এই ধর্মের জীবনের মধ্যে থাকবো, অনেক কিছু আমি মিস করতেছি, সবার জীবনে আনন্দ, আমার জীবনে জাস্ট কাটা আর কাটা। তো এই জন্য এই কবিতাটা উনি লিখেছেন। মানে ওনার ভিতরে অনেক ইনার কনফ্লিক্ট ছিল, যে উনি কি রিলিজিয়াস ডিউটি পালন করবে নাকি হচ্ছে নন রিলিজিয়াস লাইফের মধ্যে চলে যাবে। তো অনেক রাগান্বিত অবস্থার মধ্যে ছিল, এন্ড তার ইনার কনফ্লিক্টটা, মনের যে কনফ্লিক্ট, মনের মধ্যে যে দ্বন্দ্ব চিন্তা ভাবনা, সেগুলো উনি এই কবিতার মধ্যে এক্সপ্রেস করেছেন। তো এই কবিতাটা দুইটা স্ট্যান্জার মধ্যে লেখা হয়েছে, টোটাল হচ্ছে 36টা লাইন। দুইটা স্ট্যান্জা কিন্তু 36টা লাইন। এখন ওনার মনের যে অস্থিরতা সেটা হচ্ছে উনি এই কবিতার মধ্যে প্রকাশ করবেন।
দেখো আমরা প্রথম থেকে শুরু করি, লাইন বাই লাইন আমরা কবিতাটা পড়বো। ও একটা কথা, যে এই কবিতার মধ্যে তোমরা যদি আক্ষরিক অর্থগুলো বের করতে চাও অথবা আক্ষরিক অর্থ দিয়ে কবিতার অর্থ বের করতে চাও, তাহলে কিন্তু কোনো অর্থই বের হবে না। কারণ কবিরা হচ্ছে এমন ভাবে কবিতাগুলো লিখে যেগুলোর আক্ষরিক কোনো অর্থ বের হয় না। সবই হচ্ছে ওনারা ম্যাটাফোর দিয়ে, একটা জিনিস দিয়ে অন্য কিছু বোঝায়, এইভাবে হচ্ছে সব কবিতাগুলো উনি লিখেছে। তো এই জন্য আক্ষরিক অর্থ এখানে আমরা আক্ষরিক অর্থ ফোকাস করবো না, বাট উনি যেটা বুঝিয়েছেন সেটা আমরা বলবো। এই যে দেখো, আই স্ট্রাক দ্য বোর্ড অ্যান্ড ক্রাইড, নো মোর, আই উইল অ্যাবোর্ড। এখন অ্যাবোর্ড মানে তোমরা কি বুঝো? অ্যাবোর্ড মানে বুঝো যে বিদেশ, তাই না? কিন্তু অ্যাবোর্ড মানে হচ্ছে এখানে বাইরে যাওয়া। আর বোর্ড মানে আমরা বুঝি ব্ল্যাক বোর্ড অথবা হোয়াইট বোর্ড, কিন্তু এখানে বোর্ড মানে হচ্ছে টেবিল। তো যেটা বলতেছি যে আক্ষরিক অর্থ যদি আমরা ভাবি তাহলে কিন্তু হবে না, আমাদের হচ্ছে অন্যভাবে কবিতাটা বুঝতে হবে, যেভাবে হচ্ছে উনি বুঝাতে চেয়েছেন। তো এখান থেকে আমি বলবো, আই স্ট্রাক দ্য বোর্ড অ্যান্ড ক্রাইড, নো মোর, আই উইল অ্যাবোর্ড। মানে কবি এখানে বলতে চাচ্ছে যে উনি একদিন হচ্ছে টেবিলে বসেছিলেন। তো হঠাৎ করে টেবিলের মধ্যে ঠাস করে আঘাত করলেন। অনেক সময় দেখা যায় না যে আমাদের যখন অনেক রাগ উঠে যায় আমরা টেবিলের মধ্যে ঠাস করে দুই হাত দিয়ে থাপ্পড় দেই। তো এমন একটা সিচুয়েশন কিন্তু এখানে আছে। তো কবি অনেক রাগের কারণে কি করলেন, টেবিলে বসেছিলেন সেখানে হচ্ছে টেবিলে দুই হাত দিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিলেন। স্ট্রাক্ট মানে হচ্ছে এখানে আঘাত করা, তো উনি টেবিলের মধ্যে আঘাত করলেন এন্ড হচ্ছে চিৎকার করে উঠলেন। প্রাইড মানে হচ্ছে এখানে চিৎকার করে ওঠা অথবা জোরে চিৎকার করা। তো উনি হচ্ছে এখানে টেবিলে আঘাত করলেন, তারপর হচ্ছে জোরে চিৎকার করে বলল, নো মোর, আর না, আই উইল অ্যাবোর্ড, আমি বাইরে যাব। অ্যাবোর্ড মানে হচ্ছে এখানে বাইরে যাওয়া। তো এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট, এইগুলো থেকে তোমাদের একটা শর্ট কোশ্চেন ফাইনালে আসতে পারে যে এই লাইনগুলো দিয়ে কবি কি বুঝাচ্ছেন। এই লাইনগুলো দিয়ে উনি ওনার হতাশা এন্ড রাগটাকে বুঝাচ্ছেন। তো উনি এখানে কি বলতে চাচ্ছেন, উনি হচ্ছে টেবিলে আঘাত করলো, উঠে দাঁড়ালো এবং চিৎকার করে বললো যে আর না, আমি এখন বাইরে চলে যাব। এখন কোন বাইরে সে চলে যাবে? সে হচ্ছে রিলিজিয়াস লাইফের বাইরে চলে যাবে, ধার্মিক জীবনের বাইরে সে চলে যাবে, এটা সে বলতেছে। What? Shall I ever sigh and pine? My lines and life are free, free as the road, loose as the wind, as large as store. Shall I be still in suit? তো কবি বলতেছে হোয়াট, হোয়াট মানে কি, কি? তো কবি অনেক রাগে জিততে বলতেছে যে কি, আমি কি সারা জীবন শুধু দীর্ঘশ্বাস ফেলবো আর কষ্ট পাবো? এখানে সাই মানে দীর্ঘশ্বাস ফেলা। তো কবি বলতেছে কি, আমি কি সারা জীবন দীর্ঘশ্বাস ফেলবো আর কষ্টই করে যাব? আমার জীবন, আমার পথ, সেটা তো স্বাধীন। মাই লাইন্স এন্ড লাইফ আর ফ্রি, মানে তার জীবন তার পথ হচ্ছে স্বাধীন। এখানে লাইন্স মানে কিন্তু কবিতার লাইন না, লাইন্স মানে হচ্ছে এখানে তার জীবনের পথ। তো তার জীবনের পথ আর তার জীবন কিন্তু একদম ফ্রি, স্বাধীন, মুক্ত। ফ্রি অ্যাজ দ্য রোড, একটা রাস্তার মতো কিন্তু তার জীবনটাও একদম মুক্ত। লুজ অ্যাজ দ্য ওয়াইন্ড মানে হচ্ছে বাতাসের মতো উন্মুক্ত। অ্যাজ লার্জ অ্যাজ স্টোর, স্টোর মানে হচ্ছে এখানে ধন সম্পদ। মানে তার জীবনটা হচ্ছে পথের মতো স্বাধীন, বাতাসের মতো মুক্ত, আর সম্পদের মতো বিস্তৃত। শ্যাল আই বি স্টিল ইন সুট, তারপরেও কি আমি সবসময় অনুনয় বিনয় করেই থাকবো? আচ্ছা, স্যুট মানে কি? যে ছেলেরা যখন স্যুট পরে, কমপ্লিট একটা স্যুট যখন পরে, প্যান্ট পরে, দেন হচ্ছে ব্লেজার পরে, শার্ট পরে, তখন একদম এমন মনে হয় না যে টোটালি তারা প্যাকড, মানে কোনো একদম স্পেস নাই, কোথাও বাতাস যাওয়ার কোনো জায়গা নাই, সাফোকেটেড দেখা যায়, অনেক সময় আবদ্ধ লাগে জিনিসটা, তাই না? তো কবি বলতেছে যে তারপরেও কি আমি স্যুটে থাকবো, মানে তার জীবনটা হচ্ছে একদম মুক্ত, উন্মুক্ত, স্বাধীন, রাস্তার মতো স্বাধীন, বাতাসের মতো স্বাধীন। তারপরেও সে কেন স্যুটের মধ্যে থাকবে? আবদ্ধ অবস্থার মধ্যে সে কেন থাকবে? সে নিজে নিজেকে জিজ্ঞেস করতেছে যে কেন আমি এই রিলিজিয়াস ডিউটি গুলো ফলো করতেছি, কেন এত সংযমের জীবনটা আমি লিড করতেছি। এই স্ক্রিনে কেউ দাগাবে না কিন্তু, স্ক্রিনে কে দাগাতে নিছিল বলো তো? আচ্ছা যাই হোক, আর দাগ দিও না। তারপর দেখো কি বলতেছিলাম, হ্যাভ আই নো হারভেস্ট বাট আ থর্ন, থর্ন মানে হচ্ছে কাটা। এখন কবি বলতেছে যে তার জীবনের ফসল বলতে কি শুধুমাত্র কাটাই আছে? হ্যাভ আই নো হারভেস্ট বাট আ থর্ন, আমার জীবনের ফসল বলতে কি শুধুমাত্র কাটাই আছে? টু লেট মি ব্লাড অ্যান্ড নট রিস্টোর হোয়াট আই হ্যাভ লস্ট উইথ কর্ডিয়াল ফ্রুট। তাহলে তার জীবনের ফসল বলতে এখন শুধু কাটা আছে। এখানে কাটা মানে হচ্ছে দুঃখ, কষ্ট। মানে কবির জীবনে কোনো আনন্দ নেই। যখন মানুষ খারাপ কাজ করতে না পারে, যখন সব ভালো কাজ করতে থাকে, ভালো কাজ করতে থাকে, তখন কিন্তু মানুষের মনে হয় যে লাইফে অনেক কিছুই মিস করতেছে, মদ খেতে পারতেছে না, অনৈতিক কাজগুলো করতে পারতেছে না, খারাপ মেলামেশা করতে পারতেছে না। তো মানুষ কিন্তু ভালো থাকলেও হচ্ছে স্যাটিসফাইড থাকে না, মানুষের মনে হয় কি আমি হচ্ছে অনেক কিছু মিস করতেছি, মানুষ যেগুলো করতে পারতেছে আমি করতে পারতেছি না। তো কবি হচ্ছে একটা ধার্মিক লাইফ
লিড করতেছে, পুরোহিতের লাইফ লিড করতেছে, তারপরেও তার মনে খুব কষ্ট। তার মনে হচ্ছে তার জীবনে কোনো ফসল নেই, তার জীবনে হচ্ছে ফসলের জায়গায় শুধু কাঁটা আছে, এখানে থর্ন বা কাঁটা। এই কাঁটা মানে হচ্ছে কষ্ট, তার জীবনে শুধুমাত্র কাঁটা আর কষ্ট আছে। টু ল্যাক মি ব্লাড, মানে যেই কাঁটা তাকে শুধু রক্তাক্ত করে, মানে এই ধার্মিক জীবনের কারণে সে কোনো মজা করতে পারতেছে না। তো তার জীবনে কি শুধু কাঁটা আছে, ফসল হিসাবে শুধু কাঁটা আছে, আর সেই কাঁটা তাকে রক্তাক্ত করে, কিন্তু তার ফলে কিছুই দেয় না। হোয়াট আই হ্যাভ লস্ট উইথ কর্ডিয়াল ফুড, আর যেটা আমি হারিয়েছি তার বদলে কোনো সান্ত্বনাদায়ক ফলও আমি পাচ্ছি না। মানে কবির মনে হচ্ছে যে সে তার জীবনটাকে ওয়েস্ট করে ফেলেছে, তার জীবনটাকে সে নষ্ট করে ফেলেছে, বিসর্জনে দিয়ে ফেলেছে। এখন কিভাবে দিয়েছে? ওই যে রিলিজিয়াস ডিউটি, রিলিজিয়াস লাইফটাকে ফলো করে, বুঝছো? এখন তার খুব আফসোস হচ্ছে যে এতটা বছর আমি ধর্মের জীবনটা কেন ফলো করলাম, আমি তো অনেক কিছু মিস করেছি। তো সে খুব হতাশার মধ্যে আছে। তারপর দেখো বলতেছে, শিওর দেয়ার ওয়াজ ওয়াইন বিফোর মাই সাইজ ডিড ড্রাই ইট, দেয়ার ওয়াজ কর্ন বিফোর মাই টিয়ার্স ডিড ড্রাউন ইট। এখানে দেখো ওয়াইনের কথা বলা হচ্ছে, মানে নিশ্চয়ই এক সময় মদ ছিল। মানে কবি যখন পুরোহিত হয়নি, ধার্মিক জীবনযাপন যখন সে করতো না, তখন সে যখন তখন ওয়াইন খেতে পারতো। ওয়াইন মানে হচ্ছে মদ খেতে পারতো। মানে সে বলতেছে যে নিশ্চয়ই এক সময় মদ ছিল, আমার দীর্ঘশ্বাস শুকিয়ে যাওয়ার আগেই হচ্ছে আমার হাতে মদ চলে আসতো। মানে কবির যখন মন খারাপ থাকতো তখন সে মদ খাইতো আগে। দেয়ার ওয়াজ কর্ন, কর্ন মানে হচ্ছে এখানে ফসল। কর্ন মানে ফসল, জীবনের প্রাচুর্য, আনন্দের যে অবজেক্ট গুলো আছে, মানে ইললিগাল যে কাজগুলো আছে আমাদের পৃথিবীতে, সেগুলোর কথা কবি বলতেছে যে যখন সে রিলিজিয়াস লাইফ লিড করতো না, তখন হচ্ছে তার দীর্ঘশ্বাসটা শুকানোর আগেই তার হাতে মদ চলে আসতো। তার চারপাশে অনেক প্রাচুর্য ছিল, অনৈতিক কার্যকলাপ ছিল, আর তার মানে কান্না করার আগেই হচ্ছে সে এইসব জিনিসপত্র পেয়ে যেত। মানে দুঃখটাকে হচ্ছে নিরাময় করার জন্য, হিল করার জন্য কি সে অনৈতিক কার্যকলাপ করত, যখন সে পুরোহিত হয়নি, যখন সে নন রিলিজিয়াস লাইফের মধ্যে ছিল। ইজ ইজ দ্য ইয়ার অনলি লস টু মি, হ্যাভ আই নো বেস টু ক্রাউন ইট, নো ফ্লাওয়ার্স, নো গার্ডল্যান্ডস গে, অল ব্লাস্টেড অল ওয়েস্টেড। আচ্ছা, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, দেখো। অল ব্লাস্টেড অল ওয়েস্টেড মানে সবই কি ধ্বংস, সবই কি নষ্ট, সবই কি ধ্বংস, সবই কি নষ্ট। তো কবি বলতেছে যে তাহলে কি শুধু এই বছরটি আমার কাছে বৃথা গেল? মানে শুধুমাত্র তার মনে হচ্ছে যে পৃথিবীর সবাই আনন্দ করতেছে এন্ড তার বছরটাই হচ্ছে বৃথা গিয়েছে, সে হচ্ছে জাস্ট স্যাক্রিফাইস করেছে, সংযমের জীবনের মধ্যে থেকেছে। এখন তার মনে হয় যে তার জীবনে বিজয়ের কোনো মুকুট নেই। হ্যাভ আই নো বেস টু ক্রাউন ইট, এর মানে তার জীবনে বিজয়ের কোনো মুকুট নেই। নো ফ্লাওয়ার্স, তার জীবনে কোনো ফুল নেই। নো গার্ল্যান্ডস গে, তার জীবনে কোনো আনন্দময় মালা নেই। অল ব্লাস্টেড অল ওয়েস্টেড, অল ব্লাস্টেড মানে হচ্ছে সবই কি নষ্ট, অল ওয়েস্টেড মানে সবই কি ধ্বংস। মানে কবি বলতেছে যে তার জীবনের সব ধ্বংস হয়েছে, সব নষ্ট হয়েছে রিলিজিয়াস ডিউটি গুলো ফলো করতে গিয়ে। সে তার জীবনের যত আনন্দ ছিল, অনৈতিক কার্যকলাপ ছিল, সবকিছু সে মিস করে ফেলেছে। এখন তার রিগ্রেট হচ্ছে, সে অনুশোচনা বোধ করতেছে যে আমার জীবনের সময়টা নষ্ট করাটা ঠিক হয়নি। তারপর দেখো বলতেছে, নট সো মাই হার্ট বাট দেয়ার ইজ স্টিল ফ্রুট। এখন দেখো কবির হচ্ছে এখানে মন মানসিকতা একটু চেঞ্জ হয়ে যাবে। কবি এখন কবির মনকে বলতেছে, কবির মনকে বলতেছে না আমার হৃদয়, এখনো ফল আছে, এখনো ফল আছে, মানে এখনো সময় আছে। মানে তার জীবনটা নষ্ট করার জন্য এখনো সময় আছে, খারাপ কাজ করার জন্য এখনো সময় আছে। যেহেতু সে এখন মরে যায়নি, তার জীবনের এখনো সময় বাকি আছে। তো কবি বলতেছে যে না আমার হৃদয়, এখনো সময় আছে, এখনো ফল আছে। আর তোমার তো হাত আছে, মানে যেই হাতগুলো দিয়ে সে এখন খারাপ কাজ করবে। কবির এখন কি বলতেছে, কবি বলতেছে যে আমার তো হাত আছে, আমার জীবনটা তো নষ্ট হয়নি, আমি এখন কি খারাপ কাজ করতে পারবো। Recover all thy sigh-blown age on double pleasures, leave thy cold dispute of what is fit and what is not. তো কবি এখানে বলতেছে তোমার দীর্ঘশ্বাসে উড়ে যাওয়া জীবনকে তুমি ফিরিয়ে আনো। এই যে কবির রিলিজিয়াস লাইফটা হচ্ছে তার দীর্ঘশ্বাসে উড়ে যাওয়া জীবন। মানে যখনই হচ্ছে সে সংযমের মধ্যে ছিল, খারাপ কাজগুলো করতে পারেনি, কষ্টের মধ্যে ছিল, রিলিজিয়াস লাইফের মধ্যে ছিল, তখন সবসময় হচ্ছে কি দীর্ঘশ্বাস সে ছাড়তো। মানে তার কষ্ট লাগতো। দীর্ঘশ্বাস মানে তো বুঝো, যখন আমরা একটু হতাশাগ্রস্ত থাকি তখনই তো আমাদের বারবার হচ্ছে
দীর্ঘশ্বাস আসে। তো কবি বলতেছে আমার যে দীর্ঘশ্বাসে উড়ে যাওয়া জীবনটা ছিল সেটাকে আমি এখন ফিরিয়ে আনবো। এখন আমার জীবনের যে বাকিটুকু সময় আছে সেই সময়ে আমি হচ্ছে দ্বিগুণ আনন্দ করব, মানে দ্বিগুণ সে খারাপ কাজ করবে। দ্বিগুণ আনন্দ করবে মানে দ্বিগুণ সে খারাপ কাজ করবে। ধর্ম যেগুলো অ্যালো করে না সেই কাজগুলো সে এখন করবে। এখন সেগুলো হচ্ছে কি তাকে দ্বিগুণ আনন্দ দিবে। তো এখন কি উচিত কি উচিত নয় এই ঠান্ডা তর্ক তুমি ছেড়ে দাও। মানে কবি নিজে নিজের মনকে বলতেছে যে তুমি এই কোল্ড ডিসপিউটটা, ডিসপিউট মানে হচ্ছে দ্বন্দ্ব ঝগড়াঝাটি, এখন কবি বলতেছে কি কি উচিত কি উচিত না, অফ হোয়াট ইজ ফিট অ্যান্ড নট, মানে কি উচিত কি উচিত না, তুমি হচ্ছে এই দ্বন্দ্বটা ছেড়ে দাও, এই চিন্তা ভাবনা ছেড়ে দাও। এখন তুমি জাস্ট তোমার লাইফটাকে এনজয় করো। এখন যেই সময় বাকি আছে সেই সময় যত খারাপ কাজ আছে পৃথিবী সব তুমি করো, তোমার এখনো হাত আছে, তোমার এখনো কি সময় আছে। তারপর দেখো কবি বলতেছে forsake thy cage, thy rope of sands, which petty thoughts have made, and make to thee good cable to enforce and draw। তো এখানে forsake thy cage, দাই মানে হচ্ছে তোমার, দাই মানে হচ্ছে তোমার। তো কবি নিজে নিজেকে বলতেছে যে তোমার খাঁচা তুমি ত্যাগ করো, forsake মানে ত্যাগ করো, তোমার খাঁচা তুমি ত্যাগ করো। আর কবির মনে হচ্ছিল তার যে রিলিজিয়াস লাইফ, ধার্মিক জীবন, সেটা অনেকটা খাঁচার মতো তাকে আবদ্ধ করে রেখেছে। দেখো একটা খাঁচার মধ্যে যেভাবে আমরা পাখিকে আবদ্ধ করে রাখি, পাখির স্বাধীনতাটা তাকে হচ্ছে স্বাধীনতা থেকে তাকে বঞ্চিত করি, সেইভাবে হচ্ছে কবি রিলিজিয়াস লাইফ লিড করতেছে, তাই তার মনে হচ্ছে যে সে হচ্ছে কি একটা খাঁচার মধ্যে আছে। তো কবি বলতেছে তুমি তোমার খাঁচাটাকে ত্যাগ করো, দাই রোপ অফ স্যান্ড, তোমার বালুর দড়ি তুমি ত্যাগ করো। আচ্ছা দাই মানে তো তোমার, রোপ অফ স্যান্ড মানে হচ্ছে বালুর দড়ি, স্যান্ড মানে তো বালু সবাই জানো, রোপ মানে হচ্ছে কি দড়ি। আচ্ছা এখন দেখো বালু দিয়ে যদি তুমি একটা দড়ি বানাও সেই দড়িটা তো খুব দুর্বল থাকবে তাই না, এটা তো বাস্তবে কোনো দড়ি হবে না, এটা হয়তো কল্পনার দড়ি হবে অথবা খুব দুর্বল একটা দড়ি হবে। তো বালুর দড়ি দিয়ে কি কাউকে কখনো বেঁধে রাখা যায়? বালুর দড়ি দিয়ে কিন্তু কখনোই কাউকে বেঁধে রাখা যায় না। তো কবি এই যে ধার্মিক লাইফটা লিড করেছে, এতদিন পুরোহিতের জীবনটা যাপন করেছে, তখন সে নিজেই হচ্ছে একটা বালুর দড়ি দিয়ে নিজেকে বেঁধে রেখেছে। মানে নিজে সবসময় এমন মনে করতো যে না খারাপ কাজ করা যাবে না, অনৈতিক কাজ করা যাবে না, আমার ধর্ম আমাকে যেটা অ্যালো করে না আমি সেটা করব না। তো কবি নিজে নিজেকে আবদ্ধ করে রেখেছিল, নিজে নিজেকে একটা খাঁচার মধ্যে রেখেছিল, কারণ কবি নিজেই এটা ডিসাইড করেছে যে সে হচ্ছে কি রিলিজিয়াস লাইফ লিড করবে, সে পুরোহিত হয়ে থাকবে। এখন কবি বলতেছে এই যে খাঁচা, এই যে বালুর দড়ি যেগুলো দিয়ে আমি আবদ্ধ হয়ে আছি, যেগুলো দিয়ে আমি হচ্ছে উম, আটকে আছি, সেগুলো আমি এখন ভেঙে দিব, এগুলো আমি ত্যাগ করব, এগুলো তো আমার নিজের সৃষ্টি করা। এই যে দেখো হুইচ পেটি থটস হ্যাভ মেড, মানে এই কবির নিজের পেটি থটস মানে হচ্ছে তুচ্ছ চিন্তা ভাবনা, কবির তুচ্ছ চিন্তা ভাবনা গুলো হচ্ছে খাঁচা তৈরি করেছে, তারপর বালুর দড়ি তৈরি করেছে, এগুলো কবি নিজে তৈরি করেছে, এখন কবি নিজেই কিন্তু ভাঙতে পারবে। গুড কেবল টু ইনফোর্স অ্যান্ড ড্র, আর এই যে দড়ি খাঁচা এগুলো কিন্তু কবি তৈরি করেছিল যাতে সেগুলোর মাধ্যমে সে নিজেকে বেঁধে রাখতে পারে, ধর্মের জীবনে যাতে সে নিজেকে বেঁধে রাখতে পারে, টেনে আনতে পারে, আর এগুলো যাতে তার আইন হয়ে দাঁড়ায়, অ্যান্ড বি দাই ল, এগুলো যাতে কবির আইন হয়ে দাঁড়ায় এই জন্য কবি এগুলোকে তৈরি করেছে। মানে সবই হচ্ছে মানুষের চিন্তা ভাবনার খেলা। দেখো তুমি যদি চিন্তা করো যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এক ওয়াক্ত হচ্ছে মিস দিব না, এক ওয়াক্ত যদি আমি মিস দেই তাহলে কি পরকালে গিয়ে আমাকে হচ্ছে জাহান্নামে যেতে হবে। তুমি নিজে কিন্তু নিজেকে একদম শুধরে রাখতে পারো, লাইনের মধ্যে রাখতে পারো, রিলিজিয়াস লাইফের মধ্যে রাখতে পারো যে হ্যাঁ আমার নামাজ পড়তেই হবে, রোজা আমার করতেই হবে। তুমি তো নিজেই হচ্ছে নিজেকে ঠিক করতে পারো, আবার নিজে চাইলে হচ্ছে নামাজ ছেড়ে দিতে পারো, রোজা ছেড়ে দিতে পারো। তো কবি বলতেছে যে আমি নিজে নিজেকে হচ্ছে এতদিন শৃঙ্খলিত রেখেছিলাম, আবদ্ধ রেখেছিলাম, কিন্তু এখন আমি এগুলো ভেঙে দেবো, এগুলো আমি ত্যাগ করে চলে যাবো। তারপর দেখো বলতেছে অ্যাওয়ে, টেক হিট আই উইল অ্যাবোর্ড, কবি নিজে নিজেকে বলতেছে, তার মনকে বলতেছে যে দূরে যাও, সাবধান হও, আমি এখন বাইরে চলে যাব। টেক হিট মানে হচ্ছে সাবধান হও। তো কবি নিজে নিজেকে কি বলতেছে যে দূরে যাও, সাবধান হও, আমি এখন বাইরে চলে যাব। Call in thy death's head there, tie up thy fears. He that forbears to suit and serve his need deserves his load. তো কবি এখানে বলতেছে যে তোমার যে মৃত্যুর প্রতীকটি আছে সেটিকে তুমি ডেকে আনো। ডেথস হেড, দেখো মৃত্যুর মাথা, মৃত্যুর মাথা মানে হচ্ছে এখানে খুলি, এখানে মানুষের খুলির কথা বলা হচ্ছে। খুলির কথা মানে এটা মানে হচ্ছে মৃত্যুর একটা প্রতীক। তো কবি এখানে বলতে চাচ্ছে যে তোমার যে মৃত্যুর প্রতীকটি আছে সেটিকে তুমি ডেকে আনো,
তোমার ভয়গুলোকে তুমি ডেকে আনো, টাই আপ দাই ফিয়ার্স, তোমার ভয়গুলোকে তুমি ডেকে এনে সেগুলোকে বেঁধে দাও। আচ্ছা, এই যে আমি বললাম যে তোমরা কি যদি ভাবো যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, 1 ওয়াক্ত নামাজও আমি বাদ দিব না, তখন হচ্ছে তোমরা নিজে নিজেকে শৃঙ্খলিত রাখো, লিমিটেশনের মধ্যে রাখো যে আমি ভুল কাজ করব না। তো কবি এখানে বলতেছে যে আমি এখন আর মরণের কথা ভাববো না। আমরা তো সবসময় মরার কথা ভাবি যে মরলে তখন কি হবে, পরকালে গেলে তো শাস্তি পেতে হবে। তো কবি বলতেছে যে মৃত্যুর কথা আমি আর ভাববো না, মৃত্যুকে আমি এখন আর ভয় পাবো না, আমার ভয়গুলোকে এখন আমি বেঁধে রাখবো। হি দ্যাট ফরবিয়ার্স টু suit and serve his need deserves his load। মানে হচ্ছে যে ব্যক্তি নিজের প্রয়োজনগুলোকে পূরণ করতে পারে না, সে কোনো পোশাক পরে না, সে কোনো সেবা করে না, সে তার বোঝার যোগ্য। এর মানে হচ্ছে তুমি একজন মানুষ, তুমি যদি তোমার ইচ্ছাগুলোকে পূরণ না করো তাহলে কে পূরণ করবে? মানে তোমার যদি খারাপ কাজ করতে মন চায়, মদ খেতে যদি মন চায়, অনৈতিক কার্যকলাপ করতে যদি মন চায়, সেগুলো যদি তুমি না করো তাহলে কিভাবে হবে? তুমি আনন্দ কিভাবে পাবা? মানে সে একজন মানুষ যে নিজের ডিজায়ার্স গুলো ফুলফিল করতে পারে না, সে হচ্ছে নিজেই নিজের বোঝা হয়ে দাঁড়ায়। কবি এখানে এটা বোঝাতে চাচ্ছে যে যদি আমি আমার নিজের ডিজায়ার্স গুলো ফুলফিল না করতে পারি তাহলে কি আমি আমার নিজের বোঝা হয়ে দাঁড়াবো। তারপর এটা হচ্ছে লাস্ট লাইন, দেখো লাস্ট 4টা লাইন, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষার মধ্যে হয়তো প্রথম 2টা লাইন আসবে, না হলে শেষের 2টা লাইন আসবে, এই এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। তো এখন কবি বলতেছে, বাট অ্যাজ আই raved and grew more fierce and wild at every word, methought I heard one calling child। তো এখানে কবি আরো বেশি যখন রাগান্বিত হয়ে গেলেন, রেভড মানে এখানে আরো বেশি যখন সে রাগান্বিত হয়ে গেছে, গ্রিউ মোর ফার্স অ্যান্ড ওয়াইল্ড, আরো বেশি যখন সে হিংস্র হয়ে উঠেছে। মানে এগুলো সব তো কবির চিন্তা ভাবনা, মনের চিন্তা ভাবনা যে সে এটা করবে সেটা করবে, ধার্মিক লাইফ লিড করবে না। তো এই মনের মধ্যেই যখন তার আরো বেশি রাগ উঠতেছিল, যখন আরো বেশি সে হিংস্র হয়ে উঠতেছিল, প্রতিটা কথায় কথায় যখন সহিংসতা দেখা যাচ্ছিল, তখন হচ্ছে তার মনে হলো মি থট মানে কবির মনে হলো যে সে এমন একটা ভয়েস শুনেছে, এমন একটা ডাক শুনেছে, যেই ডাকের মধ্যে তাকে ডাকা হচ্ছে চাইল্ড বলে। চাইল্ড মানে কি? বাচ্চা। চাইল্ড মানে বাচ্চা। এখন ক্রিশ্চিয়ানিটির মধ্যে যে গড আছে, সে গড কিন্তু প্রতিটা মানুষকে তার চাইল্ড মনে করে, তার সন্তান মনে করে। প্রতিটা চাইল্ডকে হচ্ছে গডের সন্তান মনে করা হয় ক্রিশ্চিয়ানিটিতে। তো এখানে কবি কল্পনা করতেছে তার মনের থেকে সে একটা ভয়েস শুনতে পাচ্ছে, ভয়েস শুনতে পাচ্ছে যে তাকে কেউ চাইল্ড বলে ডাকতেছে। এখন এই চাইল্ড হচ্ছে গডের যে ভয়েস সেটা, এখানে চাইল্ড হচ্ছে কি গডের ভয়েস। অ্যান্ড আই রিপ্লাইড মাই লর্ড, তারপর হচ্ছে কবি উত্তর দিল মাই লর্ড, আমার প্রভু। মানে এখানে গড তাকে ডাক দিল কি চাইল্ড বলে, আর সে উত্তর দিল মাই লর্ড বলে। এখানে যে মাই লর্ড অনেক সময় বলে কোশ্চেনে যে লাস্টের 2টা লাইন এক্সপ্লেন করো, তো তোমরা এখানে কি এক্সপ্লেন করবা? তোমরা এখানে এক্সপ্লেন করবা যে অনেক বেশি রাগান্বিত অবস্থার মধ্যে কবি তার মনের থেকে একটা ভয়েস শুনতে পেলো, এন্ড সেটা সে মনে করেছিল, ইমাজিন করেছিল যেটা গডের ভয়েস, গড তাকে চাইল্ড বলে ডাক দিয়েছে। এখন দেখো গড হচ্ছে সবার লিডার, সর্বোচ্চ যে সুপ্রিম পাওয়ার তার হাতে, তাই না? তো গড কিন্তু এখানে অনেক রাগান্বিত হয়ে কোনো ডাক দেয়নি, অথবা অথরিটির সাথে ডাক দেয়নি। গড হচ্ছে এখানে কাইন্ডনেস এর সাথে লাভের সাথে হচ্ছে কবিকে ডাক দিয়েছে। মানে গড কবিকে চাইল্ড বলে বোঝাতে চাচ্ছে যে তুমি আমার সার্ভেন্ট না, তুমি কোনো প্রিজনার না, তোমাকে আমি আবদ্ধ করে রাখিনি, জেলের মতো তোমাকে কিন্তু আমি রাখিনি, তুমি আমার সন্তানের মতো, তোমাকে আমি ভালোবাসি, তুমি হচ্ছে আমার সেবা করতেছো, আমার কাজ করতেছো, তুমি ভালো কাজ করতেছো। তো গড জাস্ট হচ্ছে একটা শব্দ বলেছে চাইল্ড, চাইল্ডের মাধ্যমে কিন্তু এখানে অনেক কিছু বোঝানো হয়েছে। চাইল্ডের মাধ্যমে গডের যে অথরিটি, গডের যে লাভ, কাইন্ডনেস, এগুলো বোঝানো হচ্ছে। তারপর মানুষের সাথে গডের যে একটা স্পেশাল সম্পর্ক, একটা ইন্টিমেসি, একটা হচ্ছে কি ঘনিষ্ঠতা, সেই সবকিছু এই চাইল্ডের মাধ্যমে বোঝানো হচ্ছে। তারপর কবি কি উত্তর দিল? কবি উত্তর দিল যে মাই লর্ড, আমার প্রভু। এখন মাই লর্ড দ্বারাও কিন্তু অনেক কিছু বোঝানো হচ্ছে। মাই লর্ড মানে হচ্ছে এখানে কমপ্লিট সারেন্ডার, সারেন্ডার মানে তো বুঝো আত্মসমর্পণ করা। তো কবি যে এতক্ষণ বিদ্রোহ করলো, তার মনে মনে সে ভাবলো কি সে ধার্মিক লাইফ লিড করবে না, সে ধর্মের জীবনের বাইরে চলে যাবে, সে হচ্ছে কি, সে হচ্ছে মাটির যে দড়ি সেটাকে ভেঙে ফেলবে, সে খাঁচা থেকে বের হয়ে যাবে, এত কিছু যে ভাবলো, বিদ্রোহ করতে চাইলো, গডের বিরুদ্ধে সে বিদ্রোহ করবে, এত চিন্তা ভাবনা, এত রাগ, এত হতাশা, সবকিছু কিন্তু এক নিমিষে এখানে শেষ হয়ে গেছে যখনই হচ্ছে গড তাকে চাইল্ড বলে ডাক দিয়েছে। আচ্ছা দেখো, যে আমাদেরকে ডাক দেয়, ফোন দেয়, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি কলার, তাই না? তাদেরকে কি বলি? কলার বলি।
দেখো তাদেরকে আমরা বলি কলার। আচ্ছা, এই যে কলার, আর আমাদের কবিতার টাইটেলটা কি ছিল? কবিতার টাইটেল ছিল হচ্ছে কলার। হ্যাঁ, এই যে কলার আর এই কলার, এখানে স্পেলিংটা জাস্ট হচ্ছে ডিফারেন্ট, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা কিন্তু সেম। তো কবি এখানে এই কলার বলতে কলারও বুঝিয়েছেন, মানে যেহেতু গড এখানে লাস্টে তাকে ডাক দিচ্ছে, তো এই কলার মানে এই কলারও বোঝানো হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে কলার। এই যে দেখো এই শব্দটা কলার, এটা হচ্ছে একটা লেটিন গ্রিক থেকে নেওয়া শব্দ। এই কলার মানে হচ্ছে রাগ অথবা এংরিনেস। এই কলার মানে হচ্ছে কি রাগ। তাহলে এখানে আমরা কলার মানে তিনটা জিনিস বুঝতেছি। কলার মানে হচ্ছে কবিতার টাইটেল কলার, যেটা হচ্ছে শার্টের কলার সেটা। আর কলার মানে হচ্ছে যে আমাদেরকে ডাক দেয়, ফোন দেয়, সেই কলার, যেহেতু গড তাকে ডাক দিয়েছে। এবং আরেকটা শব্দ পেয়েছি কলার, এই কলার মানে হচ্ছে রাগ। তো এই সবকিছুই কিন্তু আমরা এই কবিতার মধ্যে দেখছি। তো টাইটেলটা যদি কেউ এক্সপ্লেন করতে বলে, তোমরা কিন্তু অনেকভাবে সেটা এক্সপ্লেন করতে পারবা। এখন বলো আমাকে, সবাই কবিতাটা বুঝছো? কবিতাটা যারা বুঝছো খুব ভালো, আর যারা না বুঝছো আমি এখন এটা পুরাটা প্যারাফ্রেজ করব অথবা সামারি করব, তখন আরো ভালোভাবে বুঝবা, আরো ডিটেলসে এখন বুঝাবো। দেখো, এখন হচ্ছে আরো সোজা করে বোঝাবো। এখন যেহেতু লাইন বাই লাইন করেছি, সবার কাছে একটু কনফিউজড লাগতে পারে। এখন আমরা হচ্ছে প্যারাফ্রেজটা করবো। এই কবিতার প্রথমে হচ্ছে আমরা দেখি ক্রাই অফ রেবেলিয়ন। ক্রাই অফ রেবেলিয়ন দেখি। রেবেলিয়ন মানে হচ্ছে বিদ্রোহ। রেবেলিয়ন মানে বিদ্রোহ। তো কবিতার প্রথমে আমরা দেখি যে কবি একদম রাগে হতাশায়, হচ্ছে বাস্ট হয়ে যাচ্ছে, মানে ফেটে যাচ্ছে। অনেক বেশি রাগে ও হতাশায় হচ্ছে সে ফেটে যাচ্ছে। কবি হচ্ছে একটা টেবিলে ঠাস করে থাপ্পড় দিল অথবা আঘাত করলো, টেবিলে দুই হাত দিয়ে থাপ্পড় দিয়ে সে দাঁড়িয়ে গেল এন্ড চিৎকার করে উঠলো। কি বলে চিৎকার করলো? নো মোর, আই উইল অ্যাবর্ড। আর না, আমি আর সহ্য করবো না, আমি এখন বাইরে চলে যাব। বাইরে চলে যাব মানে ধর্মের বাইরে সে চলে যাবে। এর মানে তার অনেক তখন টায়ার্ড লাগতেছিল। হি ওয়াজ টায়ার্ড অফ রেস্ট্রিক্টেড ডিসিপ্লিনড লাইফ এন্ড ওয়ান্টস টু ব্রেক ফ্রি। তো তার খুব টায়ার্ড লাগতেছিল এই যে সংযমের জীবন, শৃঙ্খলার জীবন, সে কিছু করতে পারতেছে না, স্বাধীনতা পাচ্ছে না। এর জন্য সে খুবই ক্লান্ত ছিল আর এগুলো থেকে সে বের হয়ে আসতে চাচ্ছিল। তো এখন তার মনে হচ্ছিল যে সে ডিউটিস এর কারণে, নৈতিকতার কারণে ফেঁসে গেছে, ধর্মের জীবনে সে ফেঁসে গেছে, সে কিছুই করতে পারে না। সবসময় হচ্ছে তার মধ্যে হতাশা দেখা যায়। সে হচ্ছে সবসময় তার মধ্যে আকাঙ্ক্ষা দেখা যায় যে এটা করবো সেটা করবো, বাট ধর্মের জন্য সে করতে পারে না। দীর্ঘশ্বাস, বারবার হচ্ছে সে দীর্ঘশ্বাস তখন ফেলতেছিল অনেক বেশি হতাশার কারণে। তো তখন কবি জোর দিয়ে বলতেছিল যে কবির যে জীবন, তারপর কবির জীবনের পথ, কবির যে কবিতা, সবকিছু কিন্তু মুক্ত, একদম রাস্তার মতো মুক্ত। তারপর হচ্ছে উম বাতাসের মতো মুক্ত, বাতাসের মতো মুক্ত, রাস্তার মতো মুক্ত। তো এখন কবি চায় যে তার জীবনটা সে ফ্রিলি লিড করবে, একদম মুক্ত ভাবে, স্বাধীনভাবে তার জীবন সে যাপন করবে। সে এখন রিলিজিয়াস স্পিরিচুয়াল রুলস এর সাথে বন্ড থাকতে চায় না। মানে হচ্ছে ধর্ম এবং আধ্যাত্মিক যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে সে এখন জড়িত থাকতে চায় না। তারপর হচ্ছে দেখো দ্য ডিজায়ার ফর ফ্রিডম। এখন আমরা দেখবো যে কবির মধ্যে স্বাধীনতার জন্য একটা আকাঙ্ক্ষা আছে। এখানে স্পিকার তার ফ্রাস্ট্রেশনের কথা বলে, তার হতাশার কথা বলে। কবি বলে যে আমি এত বছর অনেক হার্ড ওয়ার্ক করেছি, ধর্মের প্রতি আমার অনেক ডিভোশন দিয়েছি, কিন্তু এই হার্ড ওয়ার্ক আর ডিভিশন শুধুমাত্র আমার জীবনে পেইন এন্ড লস নিয়ে আসছে। মানে তার জীবনে জাস্ট কাটা আর কাটা আছে। দেখো, তার জীবনে কি আছে? কাটা আছে, থর্নস আছে। কাটা মানে এখানে কষ্ট। তো কবি বলতেছে কি তার যে জীবন সেখানে জাস্ট কাটা, শুধু সাফারিং, শুধু কষ্ট। এগুলো তার এনার্জিকে ড্রেন করেছে, তাকে কিছুই ফেরত দেয়নি। তার জীবনে কোনো জয় নেই, কোনো অ্যাবান্ডেন্স নেই। অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রাচুর্য। তার জীবনে কি কোনো প্রাচুর্য নেই, কোনো আনন্দ নেই। তারপর কবি বলতেছে যে যখন সে এই ধর্মের মধ্যে আসেনি, পুরোহিত যখন সে হয়নি, তখন যখনই সে দীর্ঘশ্বাস দিত অথবা তার মনটা খারাপ থাকতো, তার হাতের মধ্যে সবসময় ওয়াইন থাকতো। তার হাতে কি থাকতো? ওয়াইন থাকতো, মদ থাকতো। তো সবসময় সে মদ খেত অথবা অনৈতিক কার্যকলাপ করতো যখনই তার মন খারাপ থাকতো। বাট এখন রিলিজিয়াস লাইফে আসার কারণে জীবনের যত ভালো জিনিস ছিল, মানে জীবনের যত খারাপ জিনিস ছিল, সবকিছু এখন ডিস্ট্রয়েড হয়ে গেছে, সবকিছু এখন কি ধ্বংস হয়ে গেছে। এখন এজন্য সে খুব কষ্টে আছে, হতাশার মধ্যে আছে। তারপর দেখো এ মোমেন্ট অফ রিফ্লেকশন। এ মোমেন্ট অফ রিফ্লেকশন। আচ্ছা, তোমরা সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছো?
কারো কোনো সমস্যা থাকলে চ্যাট বক্সে জানাও তো। আচ্ছা, এখন হচ্ছে কবি অনেক হতাশার মধ্যে আছে এন্ড সে নিজেকে শান্ত করার চেষ্টা করতেছে। কবি নিজেকে হচ্ছে শান্ত করার চেষ্টা করতেছে এবং নিজে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। কবি নিজে তার মনটাকে বলতেছে, তার হার্টটাকে বলতেছে যে এখনো সময় চলে যায়নি, এখনো হচ্ছে ফ্রুট আছে, দেয়ার ইজ স্টিল ফ্রুট। ফ্রুট মানে ফল, কিন্তু ফল মানে হচ্ছে এখানে সময়। ফল মানে হচ্ছে এখানে সময়। তো কবি বলতেছে আমার জীবন তো শেষ হয়ে যায়নি, এখনো আমার সময় আছে, এখন আমি ভালো কিছু করতে পারবো, প্রোডাক্টিভ কিছু করতে পারবো। ভালো আর প্রোডাক্টিভ মানে হচ্ছে ধর্মের বাইরে যে কাজগুলো আছে, অনৈতিক কাজ, খারাপ কাজ সে এখন এক করতে পারবে, এগুলো সে বলতেছে। সে বলতেছে এখনো আমার হাত আছে, এখনো আমার এবিলিটি আছে, যেটা আমি হারিয়েছি সেটা এখন আবার গেইন করার। মানে এত বছর তার ওয়েস্ট হয়েছে, এত বছর সে ধার্মিক লাইফ লিড করেছে, এখন কি চাচ্ছে? এখন সে চাচ্ছে হচ্ছে সেটা মেক আপ করে দিবে। আগে যেই আনন্দগুলো সে মিস করেছে, এখন হচ্ছে সে ডাবল আনন্দ করবে। তো কবির মনে হচ্ছে এতগুলো বছর সে ওয়েস্ট করেছে, কষ্টের মধ্যে ছিল, এখন সে নিজে নিজেকে প্রশ্ন করতেছে, নিজে নিজেকে প্রশ্ন করতেছে যে আমি কেন এগুলো করলাম, কেন আমার জীবনটা আমি লস করলাম। তারপর কবি বলতেছে যে থাক, এই হেজিটেশনের জীবন বাদ, কোনটা ঠিক কোনটা ভুল, কি নৈতিকতা কি অনৈতিকতা, এই সবকিছু বাদ, এই দ্বন্দ্ব বাদ দিয়ে আমি এখন এই সবকিছু বাদ দিয়ে দিব, সব ডিসমিস করে দেবো। এই ধর্ম, ডিউটি, মোরালিটি, এভরিথিং হচ্ছে সে এখন বাদ দিয়ে এখান থেকে বের হয়ে যেতে চাচ্ছে। কবি হচ্ছে কি ধর্মের জীবনের বাইরে চলে যেতে চাচ্ছে। এখন কবি কেজের একটা ইমেজ এখানে ব্যবহার করে। মানে কবি তো বলতেছিল যে তার এখন বর্তমান যে জীবন, সেই বর্তমান জীবনটা হচ্ছে একটা খাঁচার মধ্যে আবদ্ধ থাকার মতো। মানে তার হচ্ছে খুব রেস্টুরেন্ট ফিল হচ্ছিল, সংযত ফিল হচ্ছিল, মানে কোনো কিছুতে স্বাধীনতা পাচ্ছিল না, শান্তি পাচ্ছিল না, তার মনটা একদম অস্থির ছিল। তো কবির মনে হচ্ছে সে একটা খাঁচার মধ্যে আছে, এন্ড সেই খাঁচাটা রোপ অফ স্যান্ডস দিয়ে বানানো, মানে দড়ি, একটা হচ্ছে বালুর দড়ি দিয়ে বানানো। এই যে বালির যে দড়িগুলো থাকে সেটা তো একদম দুর্বল দড়ি, এটা যে কেউ চাইলে ভাঙতে পারবে, এটা মানার তো কোনো দরকার নেই। তো কবি বলতেছে যে তার জীবনে যত রেস্ট্রিকশন ছিল, যত চেঞ্জ ছিল, এই সবকিছু তার নিজের তৈরি করা। মানে সে সবসময় মৃত্যুকে ভয় পেত, সে সবসময় হচ্ছে গডকে ভয় পেত, যে খারাপ কাজ করা যাবে না, অনৈতিক কাজ করা যাবে না, বললে আমি কি জবাব দিব। কবি সবসময় এগুলো ভয় পেত। তো এই ভয়ের কারণে তার জীবনটা সে কন্ট্রোলে নিয়ে আসছিল, ধর্মের মধ্যে নিয়ে আসছিল। এখন কবি বলতেছে আমার যত ভয় আছে, আমার যত চিন্তা আছে, সবগুলোকে আমি এখন বেঁধে রেখে দিব, এগুলোকে আমাকে আর কন্ট্রোল দিব না। আমি এখন মৃত্যুর কথা ভাববো না, আমি হচ্ছে জীবনে যতটুকু সময় বাকি আছে আমি জাস্ট হচ্ছে লাইফটাকে এনজয় করব, অনেক বেশি মজা নিব। তারপর দেখো, এখন হচ্ছে একটা টার্নিং পয়েন্ট আসবে এই কবিতার মধ্যে। তো কবি এখন আরো রাগান্বিত হয়ে যাচ্ছে, আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, একদম উনি ভায়োলেন্ট অবস্থার মধ্যে আছে। তো হি ইজ ফুল অফ এনার্জি, প্যাশন এন্ড রেজ। তার মধ্যে তখন অনেক শক্তি ছিল, আবেগ ছিল, রাগ ছিল। এখন কবি হচ্ছে তার বিশ্বাসটাকে ত্যাগ করবে, মানে ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় বাউন্ডারিজ, সবকিছু সে এখন ব্রেক করে চলে যাবে। তো ওই সময়, ঠিক ওই সময় কবি ইমাজিন করলো যে সে একটা ভয়েস শুনতে পাচ্ছে, একটা কণ্ঠ শুনতে পাচ্ছে। সেই কণ্ঠটা হচ্ছে চাইল্ড। মানে সে এখানে কল্পনা করলো যে গড তাকে চাইল্ড বলে ডাক দিয়েছে। এখন এই শুধুমাত্র একটা শব্দ চাইল্ড, এই শব্দটা হচ্ছে তাকে কমপ্লিটলি স্টপ করে দিয়েছে। মানে সে এতক্ষণ যা ভাবতেছিল, বিদ্রোহ করতেছিল গডের বিরুদ্ধে, সবকিছু মুহূর্তেই শেষ হয়ে গিয়েছে যখন হচ্ছে কি সে চাইল্ড শব্দটা শুনেছে। তো ওই ভয়েসটা খুব জেন্টল ছিল, লাভিং ছিল, ফুল অফ অথরিটি ছিল। মানে গড এখানে বোঝাতে চাচ্ছে যে তুমি আমার সন্তান, তোমার সাথে আমার ভালো একটা সম্পর্ক, তুমি আমাকে সেবা করতেছো, আমার কাজ করতেছো, ভালো কাজ করতেছো। তো তোমাকে তো আমি এখানে একজন জেলের মতো রাখিনি অথবা বন্দি করে রাখিনি, তুমি হচ্ছে ইউ আর ফ্রি টু গো, তোমার যখন ইচ্ছে তুমি তখন যেতে পারো, বাট তুমি আমার সন্তান, তুমি যদি আমার কাছে থাকো তুমি ভালো থাকবা। তো এটাই হচ্ছে গড এখানে বোঝাতে যাচ্ছে। গড তাকে হচ্ছে আবার ফেরত ডাকতেছে, এই যে সে চলে যাচ্ছে ধর্মের জীবন থেকে, গড তাকে হচ্ছে কলিং হিম ব্যাক, পিছনে ডাকতেছে, ফেরত ডাকতেছে। তো যাই হোক, এই সময় হচ্ছে কবির একদম এন্টায়ার যে অ্যাটিটিউড ছিল, সম্পূর্ণ যে চিন্তা ভাবনা, মনোভাব, মুড, সবকিছু একটা মোমেন্টে চেঞ্জ হয়ে যায়। দেন কবি সফটলি অ্যান্সার করে যে মাই লর্ড, আমার প্রভু। এখানে মাই লর্ড এর মানে হচ্ছে কমপ্লিট সারেন্ডার, মানে সে নিজেকে সম্পূর্ণভাবে, তার বডি, তার সোল, সবকিছুকে সম্পূর্ণভাবে গডের কাছে আত্মসমর্পণ করে দিচ্ছে। সে শুধুমাত্র এখানে এখন গডকেই চিনে, গড মানে হচ্ছে তার শান্তি, গডের কাছেই সে থাকবে। হুম। এখন এই কবিতার মিনিং কি ছিল, কবিতার মোট অর্থ কি ছিল? কবিতার অর্থ ছিল যে
মানুষের মনে সবসময় একটা স্পিরিচুয়াল কনফ্লিক্ট থাকে, সব মানুষের মনেই হচ্ছে ভালো করবো নাকি খারাপ করবো এটা নিয়ে একটা দ্বন্দ্ব থাকে। কনফ্লিক্ট মানে কি? দ্বন্দ্ব। এর মানে হচ্ছে যে প্রিস্টের যে কলার, মানে একজন পুরোহিতের যে কলার, শার্টের যে কলার, সেই শার্টের কলার মানে